স্বাগত জেলার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের বৌলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 20। কুমিল্লায় প্রাইভেট কারের ওপর কাভার্ড ভ্যান উল্টে এক পরিবারের 4 জন নিহত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। এবারে বিস্তারিত। কিশোরগঞ্জের সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও 20 জন আহত হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে আজ দুপুরে বৌলায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের দিকে সংঘর্ষ শুরু হয়, পরে এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের উপর পড়লে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ইউটার্নে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 4 জনের প্রাণহানি ঘটে। স্থানীয়রা জানান, নিহত 4 জন হোটেল নূরজাহানে খাওয়া দাওয়া করে প্রাইভেট কারটিতে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন। এই সময় ইউটার্নের কাছে কাভার্ড ভ্যানটির মুখোমুখি হয় গাড়িটি। কাভার্ড ভ্যানের চালক প্রাইভেট কারটি দেখে কড়া ব্রেক করলে সেটি উল্টে প্রাইভেট কারের ওপর গিয়ে পড়ে। একটা সিএনজি আর একটা প্রাইভেট কারের উপর রোলিলা করে চাতা পড়ে রয়েছে। কাইতলা এটার নিচে একটা প্রাইভেট একটা সিএনজি, ঠিক আছে। এটার ভিতরে মানুষ আছে না, মানুষ হয়ে গেলে আল্লাহ যত আল্লাহ চেষ্টা করতেছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। উনি ড্রাইভ করতেছিল, ওনাকে সিট থেকে আমি সহ আমার সাথে আরো ফায়ার সার্ভিসের লোকজন ছিল, ওনারা সব বাইর করছি। বাইর করে তারপরে একে একে আমরা 4 জনকে বাইর করছি। একজন মহিলা আছে এর ভিতরে, আর একজন বয়স্ক বাবা মা, আর ওনার 2 ছেলে। দর্শক, কুমিল্লায় সড়ক দুর্ঘটনার আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে, এর কারণ কি বলছে স্থানীয়রা? যেমনটি বলছিলেন, আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার যে পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যে দুর্ঘটনা ঠিক ঘটেছে, সেই দুর্ঘটনা 4 জন ঘটনাস্থলে নিহত হয়। এই স্থানে কিন্তু আসলে প্রায় দুর্ঘটনা আমরা দেখেছি, যে কারণে এই দুর্ঘটনা ঘটছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, পাশাপাশি আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলছিলাম। এই ইউটার্নটি কিন্তু আসলে একটি বিপজ্জনক ইউটার্ন হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা কিন্তু বারবার এই ইউটার্নে একটি ফুটওভার ব্রিজের দাবি করছিলেন, অথবা এই স্থানে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালনের দাবি জানিয়েছিলেন। আমরা কিছুদিন আগেও কিন্তু এই স্থানে আরো একটি দুর্ঘটনা দেখেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক সড়ক। আর কুমিল্লার পদুয়ার বাজারে যেখানে থেকে কুমিল্লা থেকে নোয়াখালীগামী পয়েন্ট এবং ঢাকা থেকে চট্টগ্রাম পয়েন্ট যে চৌরাস্তা আর মোড়টি রয়েছে, এই রাস্তাটিতে কিন্তু ডাইভার্সন না থাকার কারণে কিন্তু যে ইউটার্নটিতে দুর্ঘটনা ঘটেছে, সেই ইউটার্নটিতে কিন্তু গাড়িগুলো কিন্তু তারা ইউটার্ন নিতে হয়, যে কারণে এখানে অতিরিক্ত গাড়ি ইউটার্ন নিচ্ছে এবং চালকরা কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, যে কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এই ঘটনার পরে কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করেছে এবং তারা যেমনটি জানিয়েছেন যে এই স্থানটি যেন আর দুর্ঘটনা না ঘটে, তারা বিষয়টি কর্তৃপক্ষের একটি ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু জানিয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মোল্লা। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী 3 জন। বৃহস্পতিবার রাত 11টার দিকে মহাসড়কের মাওয়া থেকে ঢাকামুখী সার্ভিস লেনের মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, মহাসড়কের নিমতলা এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী ওই 3 বন্ধু।
মোটরসাইকেলে 4 জন আরোহী ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা মাওয়াগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ নির্বাচন। এ নিয়ে এখন ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৬২ সালে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বশেষ রাকসু নির্বাচন হয় ১৯৮৯ সালে। ভিপি হয়েছিলেন তৎকালীন ছাত্রদল নেতা রুহুল কবির রিজভী। জুলাই অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন আসে। বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের জোর দাবি তোলে। হলের খাবার সংকট বা ভর্তুকি বাড়াতে পারবে এবং হলের আবাসন সংকট এগুলো দূর করতে পারবে, তাদেরকে ভোট দেবো। ম্যাক্সিমাম দেখা যাবে 90% শিক্ষার্থী হয়তো জীবনে কোনোদিন রাকসুর নামই শোনেনি। এরকম ইদানিং হয়তো তারা শুনছে, কিন্তু ভর্তির পর রাকসু নিয়ে উল্লেখযোগ্য কোনো সেমিনার হয় না, রাকসু নিয়ে কেউ কথাবার্তা বলে না। যখন এই সবগুলো দল তাদের প্যানেল ঘোষণা করবে, তার পরপরই দেখা যাবে যে এই যে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে এত বছর ৩৬ বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে, তার একটা আনন্দ তখন ফুটে উঠবে। এবারের নির্বাচনে রাকসুর ২৩টি পদে, প্রতিটি হল সংসদের ১৫টি এবং সিনেটের 5টি ছাত্র প্রতিনিধি পদে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ২৪,৮৯২ জন। মনোনয়নপত্র দাখিল ২৭ ও ২৮ আগস্ট, আর ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর হবে যাচাই বাছাই। ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো প্যানেল গোছাতে ব্যস্ত। শুরু হচ্ছে যে মনোনয়নপত্র বিতরণের কথা ছিল ২০ তারিখ থেকে, কিন্তু সেটা আবার পিছানো হয়েছে। আশা করি এটা আগামী রবিবার, মানে এই আগামী ২-১ দিনের মধ্যে এটা সবাই আবার আগের আমেজে ফিরে আসবে। রাকসুটাকে প্রপারলি যে স্টুডেন্টদের কাছে রিপ্রেজেন্ট করবে, রাকসুর প্রয়োজনীয়তা বা রাকসুটা কি সেটা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। প্রসারণার ঘোষণা যেদিন থেকে শুরু হবে ওদিন থেকে আশা করি তাদের সবার আমেজ তৈরি হবে ইনশাআল্লাহ। নেতা কর্মীরা অবশ্যই ছাত্রদলে অংশগ্রহণ করবে, কেন আমরা বিশ্বাস করি যে আমরা শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকারে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের কর্মসূচি পরিকল্পনা করেছি। সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আপাতত নির্বাচন শিডিউল পেছানোর কোনো সেই ধরনের কোনো পেশার আমাদের পার নাই। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল জানা যাবে সেদিনই। দীপ্ত, বার্তা কক্ষ। হস্তশিল্প পণ্য তৈরি করে সফল হয়েছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা শামীমা নাসরিন। তার তৈরি ব্যতিক্রমী পণ্য বিক্রি হচ্ছে অনলাইন ও অফলাইনে। দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও। বৃত্তাকার কাঠামো যা মাকড়সার জালের মতো বোনা হয়, তাতে যুক্ত করা হয় পালক, পুঁতি সহ নানা উপকরণ। সবকিছুর সমন্বয়ে তৈরি হস্তশিল্পটির নাম ড্রিম ক্যাচার। গৃহসজ্জায় এটির কদর বেশি। এছাড়া পাটের তৈরি এক ধরনের হস্তশিল্পের নাম ম্যাক্রোমে ওয়াল হ্যাঙ্গিং সেলফ। ঘরের দেয়ালে বাড়তি সৌন্দর্য ফুটিয়ে তোলে এটি। ব্যতিক্রমী এসব হস্তশিল্পের কারিগর দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকার উদ্যোক্তা শামীমা নাসরিন। ২০২০ সালে করোনার সময় ঘরবন্দি অবস্থায় বেছে নিয়েছিলেন এই কাজ। মাত্র ৫ বছরেই আজ সফল তিনি। তার প্রতিষ্ঠানে কাজ করছেন ৩০ জন নারী। ম্যাক্রম রোপ মানে দড়ি সুতা দিয়ে একটা সুতা জয়েন্ট দিয়ে গিট শিল্পের মাধ্যমে আমরা পর্দা তৈরি করি, যেটা মানুষের ডেইলি লাইফের একটা অংশ। ম্যাক্রামি শেলফ যেটা বলি আপনার হচ্ছে বুক শেলফ বা শোপিস শেলফ হিসাবে ব্যবহার করে। শামীমার নিজস্ব ডিজাইনে নানা রঙের সুতা আর পাট সহ নানা উপকরণে তৈরি হচ্ছে ওয়ালমেট, ম্যাক্রোমে জায়নামাজ হ্যাঙ্গার, সেলফ কিচেন, বসার ও খাবার ঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত বাড়ির প্রতিটি কোণায় সৌন্দর্য বাড়িয়ে তোলে হাতে তৈরি এসব পণ্য। সেই টাকা দিয়ে আমি সংসারে টুকিটাকি বাজারঘাট করি। আমাদের মধ্যে এই দক্ষতা অবশ্যই আছে, বিধায় আমরা এখানে আজকে কাজ করে যাচ্ছি। 9 থেকে 10 হাজার টাকা বেতন পাই। পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করে আমার কিছুটা টাকা ইনকাম হয়।
এখানে কাজ করে আমি আমার সংসারকে হেল্প করতে পারি, এটাই অনেক। প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা বিক্রি হয় শামীমার। আয় হয় লাখ টাকার বেশি। এসব বিক্রি হয় অনলাইন ও অফলাইনে। দেশের গণ্ডি পেরিয়ে জার্মানি, ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে এসব পণ্য। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দুপুরে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এ অনুষ্ঠান হয়। এ সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান জানান, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। এর জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো গেলে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সভায় দুদেশের বিনিয়োগ সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও জমেছে ফরিদপুর সদরের সিএনবি ঘাটে গড়ে ওঠা পদ্মা নদীর মাছের রেণু বিক্রির হাট। রেণু সংগ্রহে ভিড় করেন ফরিদপুরের আশপাশের জেলার মৎস্য চাষিরা। অমাবস্যা ও পূর্ণিমায় পদ্মা নদীতে ডিম ছাড়ে রুই, কাতলা সহ বিভিন্ন মাছ। ডিম থেকে রেণুতে রূপান্তরিত হয়ে পদ্মা নদীর তীর ধরে ভাসতে থাকে সেগুলো। রাতভর ফাঁদ পেতে এই রেণু সংগ্রহ করেন অনেকেই। স্থানীয়ভাবে এদের সাবাইরা নামে ডাকা হয়। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি সিএনবি ঘাট এলাকা প্রতিদিন ভোরে সরগরম হয়ে ওঠে রেণু বেচাকেনায়। পদ্মা পাড়ের এই হাট থেকে রেণু সংগ্রহ করেন স্থানীয় মৎস্য চাষিরা। কালীবৌচ হবে, চিতল হবে, বোয়াল হবে, আইরের পোনা হবে, আবার দেখা যায় র্যাক বাটা হবে, বিভিন্ন পদের মাছ হবে। এই মাছটার হাতে কোনো হেতারি মাছের তুলনা না। হেতারি মাছের ছোট মাছের ডিম করে ছোট হয়। বাইশে আসলে আমরা থাল মারি তো, থাল মারলে পারে ওইটা দেখা যাবে। আশপাশের বিভিন্ন জেলা থেকে মৎস্য চাষিরা হাজির হন এই হাটে। প্রতি কেজি রেণু বিক্রি হয় 2 থেকে 4 হাজার টাকায়। মাছ নিতে আসি, এবার ওই যে ছাটপার মাছ নিতে আসি, মাছের প্রোডাকশন খুব ভালো হয়। বাটি মাইপে বিক্রি হয় কেজি হিসেবে, কেজি 500, 700, 2000 এর হিসেব মতো হবে। রেণু ধরার এই কার্যক্রম শুরু হয় আষাঢ় মাসে, শেষ হয় শ্রাবণে। আমাদের জেলায় পোনার মোট চাহিদা 1251 মেট্রিক টন। তার বিপরীতে আমাদের পোনার উৎপাদন রয়েছে প্রায় 950 মেট্রিক টন। এখানে একটু ঘাটতি আছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই ফরিদপুর জেলা তার পোনা এবং মাছের উদ্বৃদ্ধি। তিনি জানান, গোলডাঙ্গি সিএনবি ঘাটে প্রতি মৌসুমে 10 থেকে 15 মন রেণু বিক্রি হয়। দীপ্ত, বার্তা কক্ষ। জেলার সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কিশোরগঞ্জের বৌলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 20। কুমিল্লায় প্রাইভেট কারের ওপর কাভার্ড ভ্যান উল্টে এক পরিবারের 4 জন নিহত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। এই ছিল এখনকার মতো।